এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে পড়বো। ডাইজেস্টিভ মানে পরিপাক তন্ত্র। এর আগে আমরা বায়োলজির ওপর কোষ এবং কলা নিয়ে আলোচনা করেছি এবং এর এমসিকিউ ক্লাসগুলো দিয়েছি। আজকে আমাদের হবে আলোচনা পরিপাক তন্ত্র, যার সাহায্যে আমাদের কি হজম কি সম্পাদিত হয়। ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাক তন্ত্র। পরিপাক মানে কি? আমরা তো খাবার খাই, খাবারটা যে আমাদের দেহে উপযোগী হবে কখন? যখন খাবারটা সিম্পল ফর্মে আসবে। এর জন্য পরিপাক তন্ত্রের মেইন কাজ হলো আমাদের জটিল যে খাবার খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেই খাবারটাকে সরল উপাদানে পরিণত করা। এটাই হলো ডাইজেস্টিভ সিস্টেমের অন্যতম প্রধান কাজ। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম কি? জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত করা। আশা করি বোঝা গেল। তাহলে জটিল খাদ্য থেকে যদি সরল খাদ্যে পরিণত হবে, কিসের সাহায্যে হয়? বিভিন্ন ধরনের এনজাইম আছে, বিভিন্ন ধরনের উৎসেচক আছে, উৎসেচক এবং এনজাইম আছে। তারা কি এই জটিল খাদ্য ভেঙে সরল খাদ্য পরিণত করতে সাহায্য করে এবং এই প্রক্রিয়া সম্পাদন করতে বিভিন্ন অঙ্গ সহায়তা করে। যেমন মুখগহ্বর। মুখগহ্বরের মধ্যে যখন খাবারটা প্রবেশ করবে, খাবারের সঙ্গে বিভিন্ন লালা জাতীয় পদার্থ, বিভিন্ন ধরনের এনজাইম মিশ্রিত হবে, তা সেখানে কিছুটা হজম হবে। আর মুখের মধ্যে কি থাকবে? আমাদের জিহ্বা থাকবে, দাঁত থাকবে। দাঁত কি খাবারকে চূর্ণ বিচূর্ণ করতে সাহায্য করবে এবং জিহ্বা কি স্বাদ গ্রহণ করতে সাহায্য করবে। কোনটা কি স্বাদ? তাহলে প্রথমে এখানে কি আমাদের কি খাবারটা চূর্ণ বিচূর্ণ হলো, তারপরে কি হবে? আমাদের যে গ্রাসনালী আছে, খাদ্যনালী, সেখানে প্রবেশ করবে। গ্রাসনালী থেকে প্রবেশ করার পর সেখানে আমাদের খাবারটা আসবে প্রথমে স্টোমাকে, মানে পাকস্থলীতে আসবে। পাকস্থলীতে কিছুটা খাবার কি হজম হবে। পাকস্থলীতে মেইনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের হজম হয়। কার্বোহাইড্রেট জাতীয় খাবারের হজম হয়ে গেল পাকস্থলী থেকে। তারপরে প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে, আমরা তো খালি কার্বোহাইড্রেট খাই না, বিভিন্ন ধরনের খাবার খাই। প্রোটিন জাতীয় খাবারগুলো, তার বাকি যে খাবারগুলো রয়েছে সেটা ক্ষুদ্রান্তে আসবে। সেখানে এরপর ক্ষুদ্রান্তে পরে রয়েছে বৃহতন্ত্র, সেখানে এসে হজম হবে। এই যে হজম হওয়ার পরে তারপরে আমাদের কি যে অবাঞ্ছিত পদার্থগুলো উৎপন্ন হলো। কিছু কিছু পদার্থকে হজম হওয়ার পর কি সাবস্টেন্স, অরিজিনাল যে সাবস্টেন্সটা আছে, সেটা আমাদের দেহের কোষের মধ্যে যাবে এবং কোষের থেকে সেখান থেকে এনার্জি তৈরি হবে। আর অবাঞ্ছিত পদার্থগুলো, যেটা আমি মল ঢল বলি, সেটা কি দেহের বাইরে কি বেরিয়ে আসবে এই পায়ুছিদ্রের মাধ্যমে। এইভাবেই আমাদের পরিপাকতন্ত্র সম্পাদিত হয়। তাই পরিপাকতন্ত্র যে সম্পাদিত হয়, এই যে খাবার হজম করার সিস্টেম, এটা কতগুলি ধাপে সম্পাদিত হয়। সেই ধাপগুলি হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। খাদ্য গ্রহণ তার মানে কি? প্রথমে আমরা খাবারটা খাবো। খাবারটা কার মাধ্যমে খাই? আমরা আমাদের মুখে প্রবেশ করবে। মুখের ভিতর থাকবে জিহ্বা, দাঁত। তার মানে জিহ্বা, দাঁত, মুখের মধ্যে জিভ, দাঁত, এগুলি কি? এগুলি হলো আমাদের পরিপাকতন্ত্রের অংশ। তাহলে এরা কি করে? খাদ্যটা গ্রহণ করতে সাহায্য করে। তারপরে মুখের মধ্যে কিছুটা খাবারের হজম হয়, বিভিন্ন লালারস নিঃসৃত হয়, কিছুটা হজম হলো। মেনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হয়। হওয়ার পরে যেটা আংশিক পারক পদার্থ থাকে, যেগুলো হজম করতে পারে না, সেই খাবারগুলো তারপরে আমাদের পাকস্থলীতে চলে আসে এই গ্রাসনালী দিয়ে। পাকস্থলীতে গিয়ে আবার কি হবে? সেগুলো মেইন ডাইজেস্টের কাজ করবে। তার মানে প্রথমে আমাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া সম্পাদিত হয়, তারপরে পরিপাক হয়। পরিপাক মানে হজম হয়। হজম হয় কি? বিভিন্ন অঙ্গগুলো সেটা হজম করতে সাহায্য করে। মুখগহ্বর সাহায্য করে, পাকস্থলী সাহায্য করে, এই আমাদের লিভার সাহায্য করে, ক্ষুদ্রান্ত, বৃহতন্ত্র, এগুলি পরিপাকে সাহায্য। হজম হয়ে গেল। হজম হওয়ার ফলে কি হবে? হজম হওয়ার পরে খাবারটাকে পায়, ডাইজেস্ট হলো। ডাইজেস্ট হলে কিছু তো সারাংশ উৎপন্ন হবে। সেই সারাংশটা আবার কি দেহের বিভিন্ন কোষে কোষে ফিরিয়ে দিতে হবে, সেটাকে বলা হয় শোষণ। আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে আঙ্গুলের মতো অংশ দেখতে পাওয়া যায়, যেটা আমরা পরে আলোচনা করবো, তাকে বলে ভিলাই। এই ভিলাইয়ের মাধ্যমে যে খাবার ভেঙে যে সার বস্তুটা উৎপন্ন, সেটা শোষিত হয়। তারপর শোষিত হওয়ার পর সেটা আমাদের কোষে কোষের মধ্যে পরিবাহিত হবে। আর কোষ তারপরে সেখানে যাবে, কোষের মধ্যে গিয়ে এই আত্তীকরণ। আত্তীকরণ মানে কি? কোষের মধ্যে খাবারগুলো প্রবেশ করলো, সেখান থেকে এনার্জি উৎপন্ন করা, সেটাই হলো আত্তীকরণ। এনার্জি উৎপন্ন হবে। এই এনার্জি দিয়ে আমরা বিভিন্ন কাজ করব। এনার্জি তো উৎপন্ন হলো, কিন্তু খাবার প্রক্রিয়াকরণের সময় কিছু কিছু অবাঞ্ছিত পদার্থ উৎপন্ন হয়। সেই অবাঞ্ছিত পদার্থ দেহের বাইরে নির্গত হবে। অবাঞ্ছিত পদার্থ দেহের বাইরে নির্গত হবে, একে বলা হয় বহিষ্করণ প্রক্রিয়া। তাহলে বোঝা গেল। তাহলে খাদ্য গ্রহণ করা, ডাইজেশন মানে পরিপাক হবে। শোষণ কি? বোঝা গেল। আত্তীকরণ মানে কি? যে খাবারটা থেকে সারাংশ উৎপন্ন হলো, সেটা ভেঙে এনার্জি উৎপন্ন হলো, আত্তীকরণ। বহিষ্করণ মানে কিছু অবাঞ্ছিত পদার্থ উৎপন্ন, থেকে দেহের বাইরে নির্গত করার প্রক্রিয়া হলো বহিষ্করণ। এই যে আমাদের খাবার হজম করা থেকে শুরু করে দেহের বাইরে অবাঞ্ছিত পদার্থ বাইরে বের করে দেওয়া, এই সমস্ত কিছুই কাজ হলো পরিপাকতন্ত্রে। তাহলে পরিপাকতন্ত্র করতে গেলে কি বিভিন্ন অঙ্গগুলো সাহায্য করে। একাধিক অঙ্গ সাহায্য করে বলেই তো এটার নাম হয়েছে তন্ত্র। বিভিন্ন অঙ্গের বিভিন্ন কাজ রয়েছে। এই প্রত্যেকটা কাজ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে বোঝা গেল পরিপাকতন্ত্র বেসিক কিভাবে সম্পাদিত হয়। এটা হলো পরিপাকতন্ত্রের ধাপ। পরীক্ষায় জিজ্ঞেস করে পরিপাকতন্ত্রের ধাপগুলোকে ক্রমান্বয়ে সাজাও। প্রথমে কোনটা হবে? খাদ্য গ্রহণ, তারপরে কি হবে? পরিপাক, তারপরে শোষণ, তারপরে আত্তীকরণ, তারপরে বহিষ্করণ। এটা হলো পরিপাকতন্ত্রের ধাপ, কিভাবে আমাদের খাবারটা হজম হয়।
এই সেন্সুরি। তাহলে পরিপাকতন্ত্রে আমাদের কি হয়, খাবার ভেঙে সরল, জটিল খাবার ভেঙে সরল খাদ্য উপাদানে পরিণত হয়। যেমন কার্বোহাইড্রেট জাতীয় যদি আমরা খাবার খাই, কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট ভাঙবে, কার্বোহাইড্রেট ভেঙে তারপরে কি সিম্পল ফর্মে তৈরি করবে, স্টার্চে তৈরি করবে, বা গ্লুকোজ, কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে তৈরি করবে। আর কি কার্বোহাইড্রেট সাধারণত আমরা গ্রহণ করতে পারি না, গ্লুকোজ সিম্পলিস্ট ফর্ম, সেটা আমাদের দেহে কাজে লাগে গেল। যেমন প্রোটিন ভাঙবে, প্রোটিন ভেঙে কি উৎপন্ন করবে, প্রোটিন ভেঙে উৎপন্ন করে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন ভেঙে উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড। ফ্যাট জাতীয় যে আমরা খাবার খাই সেটা ভেঙে আমাদের উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তাহলে বোঝা গেল এই যে কার্বোহাইড্রেটটাকে ভেঙে যে মানে জটিল থেকে যে সরল উপাদানে তৈরি হলো, এটাই হলো ডাইজেস্টিভ সিস্টেমের মেইন কাজ। তাহলে বোঝা গেল পরীক্ষায় তোমাকে কিভাবে আসবে, কার্বোহাইড্রেট ভেঙে কি উৎপন্ন হয় সিম্পল ফর্মে গ্লুকোজ মনে রাখবো আমরা, গ্লুকোজ। প্রোটিন ভেঙে কি উৎপন্ন হয়, অ্যামিনো অ্যাসিড মনে রাখবো, অ্যামিনো অ্যাসিড। আর ফ্যাট ভেঙে কি উৎপন্ন হয়, ফ্যাট ভেঙে উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড। এগুলো সিম্পল ফর্ম। এই সিম্পল ফর্মে উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাই হলো আমাদের ডাইজেস্ট করা। ডাইজেস্ট করার ধাপগুলো আমরা শিখলাম, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। তাই শুরু হয় কোথায় আমাদের খাবার হজম হওয়া, প্রথম আমাদের মুখের মাধ্যমেই শুরু হয় প্রথম খাবার হজম করা। তাই মুখের মধ্যে খাবারটা ঢুকবে, তারপরে আমাদের কি গাছনালীর মধ্যে যাবে, গাছনালীর থেকে যাওয়ার পরে আমাদের প্রথমে আসবে আমাদের পাকস্থলী, যাকে আমরা বলি স্টমাক, সেখানে খাবারের হজম হয়। সেখানে মেনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের হজম হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হয়ে গেল। আর তারপরে কি প্রোটিন, ফ্যাট জাতীয় খাবার রয়েছে, যে টাইপের খাবারগুলো হজম করতে পারলো না সেই সমস্ত অঙ্গগুলো তারপরে ক্ষুদ্রান্তে আসবে। ক্ষুদ্রান্ত মেনলি কি জটিল খাবারগুলো, মাংস, এরকম হাড় জাতীয় খাবারগুলো হজম করতে সাহায্য করে। তারপরে ক্ষুদ্রান্ত গেল, আর তারপরে বৃহতন্ত্র মানে লার্জ ইন্টেস্টাইন, এই পোর্শনটা, এই যে পোর্শনটা, এটা তারপরে দেহের মধ্যে থেকে কিছু কিছু হজমের কাজ করবে, আর কিছু অবাঞ্ছিত যে পদার্থ উৎপন্ন, যাকে মল আকারে দেহের বাইরে নির্গত করতে সাহায্য করবে। এই গোটা প্রক্রিয়া হলো ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে বিভিন্ন অঙ্গগুলো কিভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে সাহায্য করে, সেই প্রত্যেকটা অঙ্গ নিয়ে আমরা এটা ডিটেলসে এখন আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমকে দুটো পদ্ধতিতে ভাগ করা হয়, দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো পরিপাক নালী, এলিমেন্টারি ক্যানেল, একটা হলো অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি ক্যানেলের দৈর্ঘ্য হলো 9 মিটার। তাহলে এলিমেন্টারি ক্যানেল মানে আমরা বলি পরিপাক নালী। পরিপাক নালী কি কি নিয়ে গঠিত? পরিপাক নালী বলতে আমরা বুঝি বোকাল গ্যাভিটি, মানে আমাদের মুখগহ্বর রয়েছে, তার সঙ্গে রয়েছে মুখগহ্বর, মানে যে সমস্ত অঙ্গ আমাদের খাবার ডাইজেস্টে সাহায্য করে। অসোফেগাস, এই খাবার যে নালীটা রয়েছে, খাদ্য নালী। স্টোমাক, পাকস্থলী, পাকস্থলী। স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত, যে নাড়িভুড়ি পেঁচানো অংশটা। আর লাস্ট বৃহতন্ত্র। তাহলে পরীক্ষায় তোমার যদি আসে এলিমেন্টারি ক্যানেল বা পরিপাক নালীর প্রধান অংশগুলো কি কি, তাহলে অ্যান্সার দিতে হবে মুখগহ্বর, তারপরে খাবার যেখানে খাবারটা প্রবেশ করবে সেটা হলো ফুড পাইপ, স্টোমাক, পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত, আর লার্জ ইন্টেস্টাইন মানে বৃহতন্ত্র। এটা হলো এলিমেন্টারি ক্যানেলের প্রধান অংশ। এছাড়াও কিছু অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড রয়েছে, যেমন লিভার। লিভারের কি করে, লিভার মানে টক্সিন জাতীয় খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। তাহলে লিভার হলো আমাদের অ্যাসোসিয়েট গ্ল্যান্ড, সহায়ক গ্ল্যান্ড। তাহলে পরীক্ষায় যদি আসে লিভার কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অংশ, হ্যাঁ লিভার ডাইজেস্টিভ সিস্টেম অংশ। স্লাইভারি গ্ল্যান্ড, বিভিন্ন গ্ল্যান্ডগুলো এর মধ্যে থাকে। লিভার, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, এই প্রত্যেকটি আমাদের খাবার কি ডাইজেস্টে সাহায্য করে। তাহলে পরিপাক নালীর মধ্যে যেগুলো অংশ রয়েছে এরাও সাহায্য করে, আর সহায়ক গ্রন্থিগুলো আমাদের খাবার ডাইজেস্টে সাহায্য করে। সমস্ত কিছু নিয়ে হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। তাহলে আজকে আমরা আলোচনা করব এই বুকাল গ্যাভিটি মানে মুখগহ্বর, অসোফেগাস গাছনালী এবং স্টোমাক পাকস্থলী নিয়ে। এই বাকি যে পার্টগুলো রয়েছে আস্তে আস্তে আমাদের সেকেন্ড পার্টে আসবে। সবার প্রথমে আলোচনা হবে আমাদের মুখগহ্বর নিয়ে। তাহলে মুখগহ্বরে কি কি অংশ নিয়ে গঠিত সবার আগে পড়তে হবে। তাহলে মুখগহ্বরের মধ্যে থাকে আমাদের দাঁত, লালাগ্রন্থি এবং জিহ্বা। তাহলে মুখগহ্বরের প্রধান কাজ তোমরা একবারে সিম্পল ভাবে মনে রাখো, মেনলি এর কাজ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার। কারা কারা অংশগ্রহণ করে? দাঁত, লালাগ্রন্থি এবং জিহ্বা। এখন আমরা সবার প্রথমে আলোচনা করবো দাঁত নিয়ে। পরীক্ষায় একটা কোশ্চেন এমনি ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে যে দাঁত রয়েছে, দন্ত নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? দন্ত নিয়ে পড়াশোনাকে করা বলা হয় ওডোন্টোলজি। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে আমাদের দাঁতের সবচেয়ে হার্ডেস্ট পার্ট কি? এনামেল।
কোথায় থাকে এনামেল? এই দাঁতের যে ওপরের অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই অংশ হলো এনামেল। এই এনামেল থাকার জন্যই আমাদের দেহে কি দাঁতটা সবচেয়ে হার্ড হয়। এটা বোঝা গেল। তা দাঁতের কাজ কি? দাঁতের মেন কাজ হলো খাবার কাটা, ভাঙ্গা, চূর্ণ বিচ্ছিন্ন করা, এটা দাঁতের কাজ। দাঁতকে প্রধানত দুটো ক্যাটাগরিতে ভাগ করা, এছাড়াও ভাগ রয়েছে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, আমরা এটা পরে আসছি। দুটো ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে, হেটারোডন্ট এবং কি ডাইফিডেন্ট। হেটারোডন্ট মানে কি? দেখো দাঁতের সিস্টেম কি, কারো আমাদের ক্ষেত্রে কি হয়, দুই ধরনের দাঁত হয়। মনে করো কারো 6 বছর পর্যন্ত একটা দাঁত থাকে, সেই দাঁত পড়ে গিয়ে আবার নতুন দাঁতের সৃষ্টি হয়। এই তো দুই টাইপ, এটা একটা ঘটনা। তাহলে এই যে ঘটনা, এটাকে বলা হেটারোডন্ট। সরি একটু ভুল বললাম, এটা হলো ডাইফিডন্ট। ডাই মানে কি দুই, মানে দুইবার ঘটে। প্রথমে একটা দুধের দাঁত থাকে, সেটা পরে আবার দাঁত তৈরি হয়, এটা ডাইফিডন্ট। আর হেটারোডন্ট মানে কি, আমাদের দাঁতকে যে ভাগ করা হয় ICPM, এটা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এটা হলো হেটারোডন্ট। তাহলে বোঝা গেল ICPM যে ভাগ, এটা হলো হেটারোডন্ট। আর ডাইফিডন্ট কেন বলা হয়, মানে আমাদের দাঁত কি শিশু অবস্থায় পড়ে যায়, সেখান থেকে পরে আবার নতুন দাঁত সৃষ্টি হয়, এই জন্য ডাইফিডন্ট। আশা করি বোঝা গেল কেন। এটা মানুষের দাঁতের প্রকার। আমাদের দাঁত সংক্রান্ত কিছু ডিজিজ রয়েছে, দাঁত ক্ষয়ে যায়, এটাকে বলে দাঁতের ক্যারিস এবং টুথ ডিকে, একে বলা হয় ডেন্টাল প্রবলেম। তাহলে আমরা এখন প্রধানত আলোচনা করব দাঁতের যে ভাগগুলো রয়েছে, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার নিয়ে। তাহলে আমাদের দাঁতে যদি মুখের দিকে তাকাই, ভালো করে দেখতে পাবে এইভাবে ভাগ করা থাকে, ICPM। আমি এটা লিখলাম ICPM, ICPM, ICPM। I for incisor, C for canine, P for premolar, M for molar। প্রত্যেকটার কাজই আমরা আলোচনা করব। এখানে প্রথমে দাঁতের হিসাবটা আগে বুঝে নিই কিভাবে থাকে। দাঁতের হিসাব হলো 2 1 2 3, 2 1 2 3, 2 1 2 3, 2 1 2 3। তাহলে হিসাব করো, আমাদের দাঁতের যে মুখের অংশটা রয়েছে সেটাকে তুমি 4টা পার্টে ভাগ করো। এই যে, তাহলে উপরে টোটাল কত রয়েছে, এক পাশের উপরে 3 2 5, একে 6 2 8টা দাঁত। এরকম কতগুলি পোর্শন আমার মুখকে 4টা পোর্শনে ভাগ করতে পারি, তাহলে 4 8 32। তাহলে মানুষের দাঁতের সংখ্যা কতগুলো, 32। তাহলে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে ইনসাইজারের সংখ্যা কত, টোটালে 2 2 4টা ইনসাইজার। এমনকি সবগুলো হিসাব করে দিতে পারো। ইনসাইজার কত, 2 2 4, 4 4 কত 8, একটু ভুল হয়ে গেল, উপর আর নিচ মিলিয়ে ইনসাইজার হলো 8। এমন করে তুমি ক্যানাইন হিসাব করতে করে নিতে পারবে, এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ক্যানাইন কত, 1 1 2 2 2 4, এই যে ক্যানাইন গেল। প্রিমোলার কতগুলো, 2 2 4, 4 4 কত 8। মোলার কত, এই যে 3 3 6, আমাদের মুখের এক পাশে উপর নিচ মিলে 3 3 6, আরেক পাশে 3 3 6, তাহলে 6 6 কত 12। তাহলে এই যে টোটাল যোগ করলে হয় আমাদের 12 8 20, 24 8 32, এই আমাদের 32টা দাঁত। তাহলে শিশুদের কতগুলো থাকে, এটা হলো অ্যাডাল্ট, শিশুদের থাকে 20টা। শিশুদের কি থাকবে না, লাস্টের এম পার্টটা থাকবে না, তার মানে এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। তাহলে হিসাব করো এবার, 2 1 3 2 5 2 4, তাহলে 5 করে 4টা পার্ট, 4 5 20। শিশুদের কতগুলো দাঁত থাকে, শিশুদের হলো 20টা। এইভাবে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। এখন তো আমি দাঁতের ভাগগুলো শিখলাম, যে আমাদের দাঁতের বিভিন্ন এই ক্যাটাগরি গুলো, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে এদের কাজ কি? ইনসাইজার যে এর কাজ হলো, আমাদের সামনে যে দুটো দাঁত থাকে 4টা, মাঝখানে ভাগ করে দেখতে পাই, এই পাশে দুটো 2 2 4, এইভাবে। তাহলে এই যে 4 4 8টা টোটাল, মানে উপরের পাশে 2 2 4 আচ্ছা 4। তাহলে ইনসাইজারের কাজ কি, আমরা যখন খাবারটা খাবো, খাবারটাকে কাটতে সাহায্য করবে। এটা হলো কাটতে সাহায্য করে, খাবারকে কাটতে। ক্লিয়ার? ক্যানাইন কি করে, কারণ হলো কি করে, সেটা খাবার খেলাম, রুটি জাতীয় খাবার খাবো, সেটা ছিটতে সাহায্য করবে। এর কাজ হলো ছিটতে সাহায্য করে, ছিটতে। আর মোলারের কাজ হলো মেইনলি চূর্ণ এবং বিচূর্ণ করার কাজ হলো এদের, চূর্ণ এবং বিচূর্ণ। খাবার যে খাবো সেটা তো ডাইরেক্ট আমরা গ্রহণ করতে পারবো না, সেটাকে ভাঙতে হবে। সেই ভাঙা চূর্ণ বিচূর্ণ করার কাজ হলো প্রিমোলার, মোলার, যেটা আমরা চাপার দাঁত বলে থাকি, সেইখানে থাকে প্রিমোলার আর মোলার। তাহলে ইনসাইজার কি করে, দাঁতে আমাদের খাবারকে কাটতে সাহায্য করে। ক্যানাইন কি করে, খাবারটা খাবো সেটাকে ছিটতে সাহায্য করবে। আর প্রিমোলার আর মোলার কি করবে, খাবারকে চূর্ণ বিচূর্ণ করতে সাহায্য করবে। এইগুলো আমাদের দাঁতের গঠন। তাহলে পরীক্ষা এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, তোমরা বুঝতে পারলে, দাঁত নিয়ে পড়াশোনা করে তোমাকে জিজ্ঞেস করলে অ্যান্সার হবে ওডোন্টোলজি। আমাদের সবচেয়ে দেহের হার্ডেস্ট পার্ট কোথায়, এনামেল, আমাদের দাঁতের উপরে থাকে, এই যে এনামেল। আর দাঁতটা যে তৈরি হয় কি দিয়ে থাকে, দাঁতের উপাদান কি মিল, পরীক্ষা যদি জিজ্ঞেস করে, এটা অ্যান্সার হবে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট, ফসফেট।
দাঁতের মেইন উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। আর এখান থেকে মনে রাখো, আমরা যে সাধারণত খাবার খাবো, যদি তেল মশলা জাতীয় বা ভাজা ভাজা জাতীয় খাবার খাই, এর জন্য কি খাবারটা খাওয়া সেখানে কি থাকে, অ্যাসিড ফর্ম করে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে সেটা বিক্রিয়া করে এবং অ্যাসিড ফর্ম করে। সেই অ্যাসিডটা কি করে, দাঁতকে ক্ষতিগ্রস্ত করে। এর জন্য দাঁতকে ভালো রাখার জন্য আমরা কি করি, পেস্ট ইউজ করি, টুথপেস্ট। সেই টুথপেস্টটা কি হওয়া উচিত, যদি ভিতরে অ্যাসিড ফর্ম হলো, অ্যাসিডকে নাশ করার জন্য কি লাগবে, ক্ষার লাগবে। তাই টুথপেস্টটা আমাদের মেনলি কি হয়, ক্ষারধর্মী হয়, এটাও মনে রাখো। তাই টুথপেস্ট আমাদের কি হতে হবে, ক্ষারধর্মী। এতটুকু বোঝা গেল। তাহলে খাবার কাটা, ভাঙা, চূর্ণ করার কাজ কি, আমার দাঁতে। কিন্তু পরীক্ষায় ওটা জিজ্ঞেস করবে না, পরীক্ষায় কোন টাইপের দাঁতের কোন কাজ। ইনসাইজার কি, কাটতে। ক্যারাইন কি, ছিঁড়তে। প্রিমোলার, মোলার কি, চূর্ণ বিচূর্ণ করতে। ইনসাইজার কতগুলো থাকে আমাদের মুখের মধ্যে, 8টি। ক্যানাইন কতগুলো থাকে, 4টি। প্রিমোলার 8টি, আর মোলার হলো 12টি। বাচ্চাদের ক্ষেত্রে কি মোলার থাকে না, তাই বাচ্চাদের দাঁতের সংখ্যা 8 আর 16 4 কত, 20টি। আর প্রাপ্তবয়স্ক দাঁতের সংখ্যা 32। আর দাঁতের হার্ডেস্ট এনামেল। এবার আমরা আলোচনা করব জিহ্বা নিয়ে। আমাদের জিভ হলো এক ধরনের পেশি। আমাদের জিভটা যার সঙ্গে যুক্ত থাকে, একটা বোনের সাথে যুক্ত থাকে, সেটার নাম হলো হাইওয়েড বোন। পরীক্ষার সাথে এটা জিজ্ঞেস করতে পারে। জিভের মেইন কাজ হলো স্বাদ গ্রহণে, স্বাদ কি, কোনো কিছু টেস্ট সেটা গ্রহণ করতে সাহায্য করে। জিভের কোথায় কোন কোন টেস্ট থাকে সেটা পরীক্ষায় জিজ্ঞেস করে। ছবির সাহায্যে দেখে মনে রাখো, এই যে একদম যে কিনারে পোর্শন রয়েছে সেখানে সৌর মানে টক, টক। একদম শেষের পোর্শনে থাকে তিতা ভাগ। এই মাঝখানে লাল অংশ, পিঙ্ক কালার, এটা হলো সুইট। আর এই দুই পাশে থাকে সল্টি, লবণ। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে তাদের কোন জিভার কোন অংশে কোন ধরনের স্বাদকরক থাকে। এখানে বিভিন্ন ধরনের স্বাদকরক থাকে। সেই স্বাদকরকগুলো কি করে, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে সেখানে কি টেস্ট অনুভব করে, সেই সেন্স সেটা কি জিভ মারফত আমাদের স্নায়ুর মাধ্যমে কোথায় যায়, মস্তিষ্কে যায়। এবং মস্তিষ্ক তখন কি ফিলিংস পায়, তখন বুঝতে পারি কোনটা কি ধরনের স্বাদ। তাহলে এই স্বাদকরকগুলো বিভিন্ন স্বাদ গ্রহণে সাহায্য করে। আর জিহ্বা হলো একটি পেশি। এবার আমরা মুখের মধ্যে আমাদের কি রয়েছে, লালাগ্রন্থি। এই লালাগ্রন্থি হলো মেইন কাজ হলো খাবার হজমের সাহায্যে। প্রথমেই যখন আমরা খাবার খাবো, খাবারটা প্রথমে কি হয়, বিভিন্ন ধরনের লালা নির্গত হয়, মানে সেখানে এনজাইম টেনজাইম নির্গত হয়। আর তারপরে কি সেটা ডাইজেস্টিভ উপযোগী করে তোলা হলো কাজ হলো প্রথমে আমাদের কি মুখের মধ্যে, সেই কিন্তু কাজটা ইনিশিয়াল কাজ। তারপরে দাঁত কি করে, ভাঙবে, আমাদের জিহ্বা বিভিন্ন টেস্ট গ্রহণ করবে, তার কিছুটা অংশ হজম হবে। মেইনলি এখানে কার্বোহাইড্রেট খাবার হজম হয়, যেগুলো হজম করতে পারবে না, তারপরে সেটা বাইরেও। তারপরে আমাদের যে নালী রয়েছে, নাসাগহ্বর, সেখান দিয়ে পেট পাঠিয়ে দেবে এবং কি পাকস্থলীতে পৌঁছাবে। তারপরে সেখানে খাবার বিভিন্ন হজম, এইভাবে বিভিন্ন ধাপে ধাপে আমাদের খাবার হজম হয়। তাহলে লালাগ্রন্থির মধ্যে বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, সেগুলি হলো প্যাট্রয়েড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এটা কোথায় থাকে? আমার টোটাল যে গ্ল্যান্ড রয়েছে লালাগ্রন্থি, তাদের সংখ্যা হলো 6। ডাইরেক্ট পরীক্ষায় জিজ্ঞেস করে টোটাল লালাগ্রন্থির সংখ্যা কতগুলো, 6টি। সেগুলি কি কি, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে কোনখানে কোন গ্ল্যান্ড থাকে এটাই পরীক্ষায় জিজ্ঞেস করবে। প্যারোটিড যে গ্ল্যান্ড রয়েছে, এটা আমাদের যে কানের সামনে রয়েছে, সেখানে দুপাশে অবস্থান করে হলো আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে বোঝা গেল। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোথায় থাকে, আমাদের জিহ্বা যে রয়েছে, জিহ্বার নিচে যে রয়েছে সেখানে থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আর সাবম্যান্ডিবুলার থাকে আমাদের যে নিচের চোয়াল রয়েছে, সেই নিচের চোয়ালের নিচের দিকে, নিচের চোয়ালের নিচের দিকে থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে আমরা বুঝলাম যে বিভিন্ন লালাগ্রন্থি 6টি প্রকার, তাহলে 6টি সংখ্যায়, এবং তারা কোথায় থাকে সেগুলো বোঝা গেল। এর মধ্যে থেকে পরীক্ষা জিজ্ঞেস করবে যে লালাগ্রন্থি গুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তখন অ্যান্সার হবে তোমাদের প্যারোটিড গ্ল্যান্ড ছিল সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ক্লিয়ার? এখান থেকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করবে যে আমাদের লালাগ্রন্থির মধ্যে কোন গ্রন্থিটা সবচেয়ে বেশি লালা প্রডিউস করে, স্লাইভা প্রডিউস করে, এটা মনে রাখবে তোমরা, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, যা 70% অফ দ্য স্লাইভা সেখানেই মানে উৎপন্ন লাভ করে, উৎপত্তি হয়। তাহলে আমাদের স্লাইভাকে প্রথম দুটো ক্যাটাগরি নিয়ে তৈরি হয়, স্লাইভা দুটো জিনিস নিয়ে তৈরি হয়, সেটা হলো ওয়াটার এবং এনজাইম। এনজাইম মানে উৎসেচক। উৎসেচকের কাজ কি, আমরা যে বিভিন্ন খাবার খাই সেই খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে এনজাইম। তাহলে এনজাইম কোথা থেকে নির্গত হয়, এই যে আমাদের লালাগ্রন্থি রয়েছে, বিভিন্ন এরকম হজম করার জন্য অঙ্গ রয়েছে, সেখান থেকেই এনজাইম নির্গত হয়। তাহলে এই যে লালাগ্রন্থি, লালার মধ্যে যে এনজাইম পাওয়া যায় সেটা হলো অ্যামাইলেজ এনজাইম। তাহলে অ্যামাইলেজ এনজাইম বা এটার অপর নাম আমরা বলতে পারি টায়ালিন। টায়ালিন
টায়ালিন। এই অ্যামাইলেজ এনজাইমের কাজ কি? তাহলে আমি কি বলেছিলাম, লালাগ্রন্থি মেইনলি কাজ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে, কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের একটা ধাপ মানে একটা প্রকার বলতে পারো একটা, সেটা হলো স্টার্চ ধরন, এই স্টার্চ। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে যে স্টার্চ জাতীয় উপাদান থাকে সেটাকে হজম করতে সাহায্য করে অ্যামাইলেজ নামে একটা উৎসেচক। তাহলে পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করবে আমাদের যে কার্বোহাইড্রেটটা ভাগ রয়েছে স্টার্চ, সেই স্টার্চ হজমে কোন উৎসেচক সাহায্য করে? তাহলে অ্যান্সার হবে অ্যামাইলেজ বা টায়ালিন। অ্যামাইলেজের অপর নাম হলো টায়ালিন। স্টার্চ কি করলো? স্টার্চ তো খাবার খেলাম আমরা, কার্বোহাইড্রেট একটা প্রকার, সেই স্টার্চটা তো কি জটিল ফর্মে থাকে, এটাকে সিম্পল ফর্মে ব্যবহার করার জন্যই আমাদের এই উৎসেচকের দরকার। স্টার্চ ভেঙে কি তৈরি হয় যাতে আমাদের দেহ সেটার উপযোগী ভাবে গ্রহণ করতে পারে, সেটা হলো মল্টেজ। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে অ্যামাইলেজ কোন প্রকার খাবার থেকে কিসে পরিণত করে? স্টার্চকে মল্টেজে পরিণত করতে সাহায্য করে। এছাড়াও আমাদের স্লাইভার মধ্যে লাইসোজোম নামে উৎসেচক দেখতে পাওয়া যায়। লাইসোজেম যে উৎসেচক রয়েছে সেই উৎসেচকের কাজ কি? সেই উৎসেচকের মেইনলি কাজ আমাদের মুখে যদি কোনো জীবাণু ঢুকে প্রবেশ করে বা ব্যাকটেরিয়া প্রবেশ করে, সেই ব্যাকটেরিয়াকে নাশ করতে সাহায্য করে এই লাইসোজেম এনজাইম। তাহলে বোঝা গেল লাইসোজেম এনজাইম এবং অ্যামাইলেজ এনজাইম কোথায় পাওয়া যায়? আমাদের মুখের মধ্যে পাওয়া যায়। তাহলে গ্রাসনালীর মধ্যে দিয়ে আমাদের কি হয়? আমাদের তো এটা মনে করো মুখ থাকে, মুখের মধ্যে এখানে পাইপ থাকে, সেটা হলো কি গ্রাসনালী। এখন দেখো আমাদের এখন সংশয় হয় যে গ্রাসনালী আর শ্বাসনালী নিয়ে, সেটা কোথায় অবস্থান করে? গ্রাসনালী আর শ্বাসনালী হলো পাশাপাশি অবস্থান করে। শ্বাসনালীকে বলা হয় ট্রাকিয়া। আমরা পরে যখন শ্বসনতন্ত্র পড়ানো হবে তখন ট্রাকিয়া সম্পর্কে আমরা পড়বো। তাহলে ট্রাকিয়া মানে আমাদের শ্বাস নিতে সাহায্য করে, আর গ্রাসনালী আমাদের খাবার কি প্রবেশ করতে সাহায্য করে। তাহলে গ্রাসনালীর মাধ্যমে আমাদের খাবার প্রবেশ করে, সেটা কিন্তু কনফিউশন তোমার যাতে না হয়। দুটো কোথায় থাকে? পাশাপাশি অবস্থান করে। তাহলে পাশাপাশি তো অবস্থান করে, তাহলে এখন একটা প্রশ্ন যে জাগে আমরা যখন খাবার খাই, খাবারটা তাহলে শ্বাসনালীতেও যেতে পারে, খেতে খেতে খাবার খাদ্যনালীতে যেতে পারে, কিন্তু যদি খাবার শ্বাসনালীতে প্রবেশ করে নেয় খাবার খেতে গেলে, তখন তো আমাদের বিষম অবস্থা, এমনকি মারাও যেতে পারে কেউ। তখন এর জন্য ব্যবস্থাপনা রয়েছে। এর জন্য খাবার যে আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালী রয়েছে, দুই নালীর মাঝখানে অবস্থান করে এপিগ্লোটিস। এপিগ্লোটিস দরজার পাহাড়ের মতো অংশ করে। সেটা কি করে? যখন খাবার প্রবেশ করে, খাবার যে শ্বাসনালীটাকে ঢেকে দেয় আর খাদ্যনালী দিয়ে খাবার প্রবেশ করতে সাহায্য করে। তার মানে কি এখানে যে থাকে, এটা মনে করো শ্বাসনালী, এটা শ্বাস, আর এটা হলো আমাদের মনে করো খাদ্যনালী। খাবারটা মনে করো প্রবেশ করছে, তখন এটাকে ঢেকে দেয়। তাহলে কি খাবার যাতে আমাদের খাবারটা খাদ্যনালীতে প্রবেশ করে, শ্বাসনালীতে না প্রবেশ করে। এইভাবেই কি আমাদের এই যে এপিগ্লোটিস একটা অংশ রয়েছে সেটা কাজ করে। কোথায় রয়েছে? এই দেখো ছবিতে বুঝে নাও। এপিগ্লোটিস কোথায় থাকে? আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালীর মাঝখানে থাকে, দরজার মতো সেখানে অবস্থান করে এপিগ্লোটিস। গেল। এখান থেকে তোমরা আরেকটা পড়তে পারবে ল্যারিংস। ল্যারিংস আমাদের যে গলার এখানে আছে সেখানে অবস্থান করে। এই ল্যারিংসের মেইন কাজ সাউন্ড প্রডিউস করতে সাহায্য করে, সাউন্ড। ল্যারিংসের আরেকটা নাম হচ্ছে অ্যাডামস অ্যাপেলও বলা হয় একে, কারণ এখান থেকে কি সাউন্ডটা প্রডিউস হয়। তাহলে ফ্যারিংস বোঝা গেল। তারপরে কি এপিগ্লোটিস, এপিগ্লোটিসের উপরের পোর্শনেই থাকে কি ফ্যারিংস। তাহলে এপিগ্লোটিসের কাজ কি? আমাদের খাবারকে খাদ্যনালীতে যেতে দিবে, শ্বাসনালীতে যেতে দেবে না। এর জন্য কেউ যদি খাবার খেতে খেতে কথা বলে তখন কি হয়? আমাদের এপিগ্লোটিস বুঝতে পারে না সে খুলবে না বন্ধ করবে, এই জন্য অনেক সময় খাবার খেতে খেতে শ্বাসনালীর মধ্যে কি চলে যায়। এই জন্য সবসময় বলা হয় খাবার খাওয়ার সময় কথা বলা কি বারণ। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে এপিগ্লোটিস কাজ আমরা বুঝলাম, এপিগ্লোটিস এর মধ্যেই রয়েছে। ল্যারিংসের কাজও বুঝলাম, ফ্যারিংসের কাজও বোঝা গেল। আমাদের যে গ্রাসনালী যে খাবারটা গ্রহণ করে, যে গ্রাসনালীটা, এর টোটাল লেন্থ কত? এর টোটাল লেন্থ হলো 25 সেন্টিমিটার। আর আমাদের যে এলিমেন্টারি ক্যানেল রয়েছে একদম শুরু থেকে শেষ, খাবার গ্রহণ করা থেকে খাবার বেরিয়ে যাওয়া পর্যন্ত, তার লেন্থ কত? তার লেন্থ হলো 9 মিটার। আর আমাদের যে খাদ্যনালী রয়েছে, খালি খাবারটা যেটুকুর মধ্যে নালীটার মতো অংশ, তার লেন্থ হলো 25 সেন্টিমিটার। এটা মনে রাখবে। আর খাবারটা কিভাবে আমাদের মধ্যে প্রবেশ করে সেটা মুভমেন্ট লক্ষ্য করা যায়, তাকে বলা হয় পেরিস্টালাইসিস মুভমেন্ট। তার মানে কি? সংকোচন প্রসারণের মাধ্যমে। মনে করো এই টাইপের ঘটে, খাবারটা প্রবেশ করলো, সংকোচন প্রসারণ করে করে আমাদের প্রবেশ করে। এর জন্য কেউ যদি শুয়েও থাকে, তাকে খাবারটা ভিতরে যদি দেওয়া হয় খাবার খাওয়ার জন্য, তার খাবারটাও ভেতরে আরামসে প্রবেশ করতে যায়। মাথা উল্টো করে দাও, খাবার দাও, তাও প্রবেশ করবে, কারণ এই সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা আমাদের দেহের ভেতরে প্রবেশ করে। এই সংকোচন প্রসারণ ঘটার একে বলা হয় এক ধরনের মুভমেন্ট। এই মুভমেন্টের নাম হলো পেরিস্টালাইসিস মুভমেন্ট। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে আমাদের দেহের ভেতরে যে খাবার খাই, খাবারটা যে খাদ্যনালীর মধ্যে প্রবেশ করে সেখানে কিভাবে প্রবেশ করে? অ্যান্সার হবে পেরিস্টালাইসিস মুভমেন্ট। আমাদের গ্রাসনালীর দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। আমাদের শ্বাসনালী এবং গ্রাসনালীর মধ্যে কি থাকে? সেখানে অবস্থান করে হলো
এপিগ্লোটিস। এপিগ্লোটিস কাজ কি? আমাদের খাবারটাকে খাদ্যনালীতে প্রবেশ করতে সাহায্য করে, শ্বাস নিতে যেতে দেয় না। আর ল্যারিংসটাকে আমাদের যে এখানে গলার এই অংশ সেই জায়গাটায়, আর ল্যারিংস এর কাজ কি? ল্যারিংস এর কাজ হলো সাউন্ড প্রডিউস করতে সাহায্য করে, শব্দ যে উৎপন্ন সেটা উৎপন্ন করতে সাহায্য করে ল্যারিংস। তাহলে আশা করি বোঝা গেল। এবার আমরা আলোচনা করব স্টমাক নিয়ে। তাহলে কি হয়? খাবারটা প্রথমে মুখে ছিল, মুখে কিছুটা হজম হয়ে গেল, মুখে হজম হওয়ার পর আমাদের গাসনালীতে প্রবেশ করলো, গাসনালী থেকে সবার প্রথমে তারা আসবে কোথায়? এবার পাকস্থলীতে আসবে। পাকস্থলীতে মেইন কাজ কি? পাকস্থলী মনে রাখবে তোমরা, এর মেইন কাজ হলো প্রধানত প্রোটিন জাতীয় খাবার হজমে সাহায্য করে। তাহলে পাকস্থলী কি জাতীয় খাবার হজমে সাহায্য করে? প্রোটিন জাতীয় মেইনলি, অন্যান্য হজম করে প্রোটিন মেইন, প্রোটিন হলো মেইন। তাহলে আমাদের পাকস্থলী যে রয়েছে, স্টোমাক বলি, সেটা দেখতে যে অক্ষরের মতো। পাকস্থলীতে খাবার 4 থেকে 5 ঘন্টা সঞ্চয় করে রাখে। আমাদের পাকস্থলী যে খাবার থাকে, যেটা মনে করো ডাইজেস্ট হওয়ার জন্য বিভিন্ন ধরনের উৎসেচক মিশ্রিত হয়ে গেল, তখন সেটাকে বলা হয় কাইম। তাহলে পাকস্থলীর ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম মিশ্রিত খাবারকে কি বলা হয়? কাইম। এটাও পরীক্ষায় আসে। তাহলে আমাদের মুখের ভেতরে খাবারটা থাকে, তখন বিভিন্ন লালাঠালা মিশ্রিত, তখন সেটি খাবারের নাম কি? এটার নাম হলো বোলাস। বোলাস, বোলাস। এটাও কিন্তু পরীক্ষায় যে বোলাস হলো আমাদের মুখের ভিতরে, আর পাকস্থলীর সঙ্গে যখন এনজাইম মিশ্রিত তখন সেটাকে আমরা বলবো কাইম। একটু বোঝা গেল। তাহলে মেইন কাজ হলো কি? প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। তাহলে আমাদের স্টোমাক থেকে, এখান থেকে আরেকটা জিনিস শিখে রাখো, স্টোমাক থেকে যে বিভিন্ন ধরনের কি এনজাইম নির্গত হয়, সেটি হলো গ্যাস্ট্রিক জুস, আর এর মধ্যে জল থাকে। গ্যাস্ট্রিক জুসকে মধ্যে 3টি উপাদান লক্ষ্য করা যায়, সেটি হলো HCl, রেনিন আর পেপসিন। HCl তো এক ধরনের অ্যাসিড, এবং রেনিন এবং পেপসিন হলো এনজাইম। তাহলে এনজাইম হওয়ার অর্থ কি? নিশ্চয়ই এরা খাবারকে হজম করতে সাহায্য করবে। আর HCl এর কাজ কি? HCl যে আমাদের পাকস্থলীর মধ্যে যদি আমরা খাবার খাই, খাবার মানে ব্যাকটেরিয়া প্রবেশ করবে, আর সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে হলো এই HCl। এছাড়াও এর কাজ কি? এর কাজ হলো খাবার খাবো, খাবার খাওয়া হজম করার জন্য একটা অ্যাসিডিক মিডিয়াম বা মাধ্যম, অ্যাসিডের মাধ্যম তৈরি করতে সাহায্য করে HCl, যাতে এই খাবারটা সহজে কি পাচিত হয়। আশা করি বোঝা গেল। এখান থেকে একটা প্রশ্ন মাথার মধ্যে আসছে, তাহলে HCl তো ক্ষতিকারক গ্যাস, তাহলে HCl থাকলে পরে পাকস্থলী ক্ষতি হতে পারে, পাকস্থলী কেন ক্ষতি হয় না? আসলে পাকস্থলীর মধ্যে মিউকাস মেমব্রেন নামে এক ধরনের বাইরের কি গাছের একটা ভেতরে একটা পর্দা থাকে, যা পাকস্থলীকে HCl ক্ষতিকর হওয়া থেকে রক্ষা করে। তাহলে আশা করি বোঝা গেল HCl এর কাজ কি। HCl বোঝা গেল। এবার রেনিন এবং পেপসিন গুলো উৎসেচক। তাহলে উৎসেচকের কাজ হলো কি? মেইনলি খাবার হজম করতে সাহায্য করবে। তাহলে আমাদের যে পাকস্থলী থেকে কি কি উৎসেচক নির্গত হয় পরীক্ষা যদি জিজ্ঞেস করে, অ্যান্সার করব রেনিন এবং পেপসিন। পেপসিনের কাজ কি? পেপসিন পি ফর মনে রাখো প্রোটিন। তাহলে প্রোটিন জাতীয় খাবারে হজম করতে সাহায্য করে। তাহলে প্রোটিনের তো বিভিন্ন ভাগ থাকে, প্রোটিনের একটা প্রকার হলো কোলাজেন। সেই কোলাজেন প্রোটিনকে ভাঙতে সাহায্য করে এই পেপসিন। সোজা কথায় পরীক্ষায় তোমাদের এইভাবেও কোশ্চেন আসতে পারে, আমাদের প্রোটিন জাতীয় খাবার পরিপাকে কোন এনজাইম সাহায্য করে? অ্যান্সার করবে পেপসিন। বা প্রোটিন জাতীয় খাবার একটা প্রকার হলো কোলাজেন, সেই কোলাজেনকে ডাইজেস্ট করতে ভাঙতে সাহায্য করে কোন এনজাইম? অ্যান্সার হবে পেপসিন। আশা করি বোঝা গেল। এইভাবেও কোশ্চেন আসতে পারে। এখন গেল আরেকটা বাকি রয়েছে, সেটা হলো রেনিন। রেনিনও একটা উৎসেচক। মনে রাখবে রেনিন মেনলি বাচ্চাদের ক্ষেত্রে নির্গত হয়, চাই, তারপরে এটা আর নির্গত হয় না। এর কাজ কি? এর কাজ হলো আমাদের দুধের মধ্যে যে ক্যাসিন নামে প্রোটিন থাকে, সেই দুধের ক্যাসিন প্রোটিনকে হজম করতে সাহায্য করে ক্যাসিন। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে দুধের মধ্যে যে ক্যাসিন প্রোটিন থাকে, সেই ক্যাসিন প্রোটিন হজম করতে গেলে কোন এনজাইমের প্রয়োজন? এটা হলো রেনিনের প্রয়োজন। তাহলে রেনিন কাদের দেখতে পাওয়া যায়? মানে চাইল্ডের দেহে অ্যাক্টিভ থাকে, তার পরিবর্তে এর অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। এই জন্য সাধারণত এই জন্য বলা হয় যাদের বয়স বেড়ে গিয়েছে তাদের বলে কি, ওদের সাধারণত দুধ থেকে এরকম ভাবে কি অত কাজে লাগে না দেহে। তাহলে আশা করি কারণটা বোঝা গেল। এই হলো আমাদের পাকস্থলীর গঠন এবং পাকস্থলী কিভাবে কাজ করে তা আমরা বুঝলাম। এর পরের পার্টে বাকি যেগুলো রয়েছে, ক্ষুদ্রান্ত, বৃহতন্ত্র, এগুলো আস্তে আস্তে আসবে এবং প্রত্যেকটা কাজ আমরা ডিটেলসে আলোচনা করব। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আমাদের চ্যানেলে এই ক্লাসগুলি আসতে থাকবে এবং এই ক্লাসগুলি আসলে যেহেতু রেলওয়ে পরীক্ষা আছে এবং অন্যান্য পরীক্ষাগুলি রয়েছে, সেই পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।